নমস্কার, আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি মানস। বরাকে ভোটের ভবিষ্যৎ। বরাক উপত্যকার মাটিতে প্রধানমন্ত্রীর বিশাল জনসভা, জনতার ঢল, উন্নয়নের অঙ্গীকার আর আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি বরাক থেকেই বাজতে শুরু করেছে বিজেপির বিজয়ের শঙ্খ? প্রধানমন্ত্রীর বরাক সফর, নির্বাচনের আগে কি বিজয়ের বার্তা বিজেপির? রেল, সড়ক, অবকাঠামো, শিল্প সব ক্ষেত্রেই কি নতুন গতি আনতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার? প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর যুগল উপস্থিতি কি আরও শক্তিশালী বার্তা দিল? বরাক আবারও বিজেপির শক্ত ঘাঁটি, বিরোধীরা কি পড়ছে আরও চাপে? একথা জানতেই আমাদের আজকের অনুষ্ঠান ভোটের ভবিষ্যৎ বরাকে। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন এআইডিএফ এর প্রতিনিধি ফারহাদ আলী, শ্রীভূমিতে রয়েছেন বিজেপি নেতা অমরেশ রায়, হাইলাকান্দিতে রয়েছেন বিজেপি প্রতিনিধি গৌতম গুপ্ত, আর একটু পরে স্টুডিওতে একজন অতিথি আসছেন, আইনজীবী শুভ্রজিৎ সরকার। চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আটটার আড্ডা। আমি প্রথমে চলে যাব এআইডিএফ এর যে প্রতিনিধি আছেন ফারহাদ আলী। ফারহাদ আলীর কাছে। ফারহাদ, কি মনে হয় বরাকে বিজেপি অপ্রতিরোধ্য গতি বিজেপির? না, এটা তো আমরা সবাই জানি যে দেশের একটা প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী ওখানে ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর যেখানে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আর সরকারের কাছে এত টাকা পয়সা, এত স্কিম তা ওনারা দিয়েছেন, তো ওখানে জনস্রোত আসাটা খুবই স্বাভাবিক বিষয়। আর উন্নয়নের যেসব বার্তা নিয়ে আসছেন, তো এইসব বার্তার খুব ভালো একটা কথা যে আমরা গুয়াহাটি থেকে বরাকের যেটা সংযোগী পথ, এটা খুব ভালো এক্সপ্রেসওয়ে হবে, এটা আমাদের জন্য ভালো একটা ব্যাপার। কিন্তু এর সাথে সাথে দেখা দরকার যে শুধুমাত্র কি এই রাস্তায় আমাদের দরকার ছিল, না অন্যান্য উন্নয়ন যেসব বিষয় আছে। একটা কথা ফারহাদ, আমি আপনাকে বলতে চাই যে রাস্তা বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি না হয় তাহলে কিন্তু সার্বিক উন্নয়ন অসম্ভব। না, স্বাভাবিক ব্যাপার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হওয়া দরকার। কিন্তু আজকে শিলান্যাস করছেন, এই শিলান্যাসের যেটা আধারশিলা স্থাপনের যেটা বিষয়টা অনেক হয়েছেন, এর আগেও আপনার নাগাল্যান্ডের মণিপুরের রেল লাইন এটা স্থাপন করার জন্য কংগ্রেসের কালে 2006 সালে এইসব শিলান্যাস হয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত এইসব কাজ হয়নি। তো এই কাজটাও দ্রুত গতিতে হবে কি না এটা আমাদের সন্দেহ আছে। তারপরে আপনার বরাক ভ্যালির কথা বলছেন, বরাক ভ্যালির বিগত কংগ্রেস শাসনকালেও কিন্তু অনেক পিছিয়ে ছিলেন, কিন্তু আজকের সময় বরাক ভ্যালিতে আপনার গুয়াহাটি থেকে বরাক ভ্যালি পর্যন্ত যেটা আপনার মেইন রোড, এটার কানেক্টিভিটি ডেভেলপ হোক, এটা আমরা চাই। খুব দ্রুত গতিতে হওয়া লাগে, এটা আমরা চাই। তার সাথে সাথে বরাক ভ্যালি বরাক ভ্যালির যে কানেক্টিভিটি যেটা, এটা ওইখানেও মনোযোগ দেওয়া দরকার। তারপরে আপনি দেখেন যে উন্নয়নের ব্যাপারটা যদি আমরা কিছু একটা স্টাডি করি, তাহলে আজকের ডেটে যেটা নীতি আয়োগের রিপোর্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্টে, আর নীতি আয়োগের রিপোর্টে আপনার করিমগঞ্জ আর হাইলাকান্দির মানুষের দরিদ্রতা আসছে সবচাইতে ওই লিস্টে আছে নীতি আয়োগের। তে ডেভেলপমেন্টের কথা যে জায়গায় বলা হয়েছে, ওই আজকে বরাকভ্যালিতেই করিমগঞ্জ আর হাইলাকান্দিতে সবচাইতে দরিদ্র মানুষ রয়েছেন। তে ডেভেলপমেন্টটা আসলে সাধারণ মানুষকে এটা টাচ করেছেন কি না, আপনার বিজেপির যে ডেভেলপমেন্টের বিষয়টা তারা বলছে, এটা সাধারণ মানুষকে টাচ এখন পর্যন্ত করেননি। তো এই ব্যাপারটা আমাদের দেখতে হবে যে যেই জায়গায় নাকি বিজেপি ডেভেলপমেন্টের কথা বলছেন, সেই জায়গায় আসাম আজকে কত 2,000 কোটি টাকা ঋণের 2 লাখ কোটি টাকা ঋণের মাঝখানে আছেন। তারপরে সাধারণ মানুষ এই উন্নয়নের এই ডেভেলপমেন্টে মনে হয় টাচ হননি। ধন্যবাদ ফারহাদ আপনাকে। আমি চলে যাব করিমগঞ্জ শ্রীভূমিতে, যেখানে রয়েছেন বিজেপির প্রতিনিধি অমরেশ রায়। অমরেশ বাবু, একটু আগে এআইডিএফ এর প্রতিনিধি বললেন যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই দুটি জেলা মানে নীতি আয়োগের রিপোর্টে একদম দরিদ্র ইয়েতে রয়েছে। আপনি কি বলবেন? অমরেশ রায়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি চলে যাব হাইলাকান্দিতে রয়েছেন বিজেপি প্রতিনিধি গৌতম গুপ্ত। গৌতম বাবু, কি বলবেন আপনি এ ব্যাপারে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আজকে আমাদের শিলচরে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাইছি যে এআইডিএফ এর প্রতিনিধি যিনি আমাদের আমাদের স্টুডিওতে রয়েছেন,
এআইডিএফ এর প্রতিনিধি ফরহাদ আলী তিনি একটা অভিযোগ করেছেন যে নীতি আয়োগের রিপোর্টে হাইলাকান্দি এবং শ্রীভূমিকে অত্যন্ত দরিদ্র জেলা বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা ঠিক নয়, কারণ হাইলাকান্দি আর করিমগঞ্জকে এরকম বলা হয়নি, শ্রীভূমিকে এরকম বলা হয়নি। তো আজকে দেখুন, প্রধানমন্ত্রী এসেছেন, মুখ্যমন্ত্রী এসেছেন, আজকে বরাকে এত বড় একটা রাস্তা শিলান্যাস হলেন, তারপরে শিলচরের ফ্লাইওভারের আজকে শিলান্যাস হলো, শিলচর মিনি সচিবালয় আজকে উদ্বোধন করলেন আমাদের মুখ্যমন্ত্রী। ঠিক অনুরূপ হাইলাকান্দি সার্কিট হাউস, তারপরে স্পোর্টসের একটা কমপ্লেক্স, মানে এখানে হোস্টেল, এখানে তারপরে আমাদের গভডিএম স্কুল, ওইটাও এখানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যার জন্য বিরোধীরা যেগুলা অভিযোগ করছে এগুলা উচিত নয়। আজকে মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে অনেকগুলা প্রকল্প উনি উদ্বোধন করে গেছেন। ধন্যবাদ আপনাকে গৌতম বাবু। আমি চলে যাব শ্রীভূমিতে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রতিনিধি অমরেশ রায়। অমরেশ বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এআইডিএফ এর যিনি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, তিনি একটা কথা বলছেন যে উন্নয়ন মানেই যোগাযোগ ব্যবস্থা নয়। নীতি আয়োগের রিপোর্টে নাকি বলা হয়েছে হাইলাকান্দি এবং শ্রীভূমি সবচেয়ে দরিদ্রতম রাজ্যের মধ্যে অন্যতম। আপনি কি বলবেন এই ব্যাপারে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শ্রীভূমির সঙ্গে। আবার গৌতম বাবু বলুন, আপনি কি বলছিলেন? আমি বলছিলাম যে উন্নয়নের জন্য যদি বলতে হয়, দেখুন আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কিভাবে আসামে সঙ্গে মিলিয়ে উন্নয়ন করছেন, যার জন্য আজকে বিরোধীরা হিমশিম খেয়ে গেছেন। আজকে বিরোধীরা এখন পর্যন্ত ওদের কে প্রার্থী ওরা কেউ ঠিক করতে পারছে না। আজকে বিজেপি দলের মোটামুটি কে প্রার্থী আগামী 17 তারিখে দেখা যাবে কে প্রার্থী হচ্ছেন। তার মানে আগামী 17 তারিখ জন্য বিরোধীরা হিমশিম খাচ্ছেন আসামে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। আমার শ্রীভূমিতে রয়েছেন বিজেপি প্রতিনিধি অমরেশ রায়। অমরেশ বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু আগেই আমাদের স্টুডিওতে এআইডিএফ এর যিনি প্রতিনিধি ছিলেন তিনি একটা অভিযোগ করেছেন যে উন্নয়ন মানেই শুধু যোগাযোগ ব্যবস্থা মানে শিলান্যাস করলে হবে না, কারণ নীতি আয়োগের রিপোর্টে নাকি হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলা মানে দরিদ্রতম জেলার মধ্যে রয়েছে বলে তিনি বলেছেন। এ ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাইছি, কি বলবেন আপনি? আমি প্রথমে ডেভেলপমেন্টের কথা বলতে চাইছি যে আজকে যে রেলের যে কানেক্টিভিটি হয়েছে, আজকে শ্রীভূমি জেলা দিয়ে এবং বরাক উপত্যকা থেকে মিজোরাম কানেক্ট হয়েছে, মণিপুর কানেক্ট হয়েছে, ত্রিপুরা কানেক্ট হয়েছে। তো এই যে কানেক্টিভিটি, এটাকে কি ডেভেলপমেন্ট বলে না? আজকে আমার এআইডিএফ এর বন্ধুকে বলতে চাইছি যে আজকে আমেরিকা ডেভেলপ এর জন্য রাস্তা ডেভেলপ, এটা নয়, কিন্তু রাস্তা ডেভেলপমেন্ট হয়েছে বলে আমেরিকা আজকে ডেভেলপ করেছে। তো এর জন্য প্রথমেই যদি কানেক্টিভিটি না থাকে, তাহলে আমাদের যে এখানের যে লোকাল যে প্রোডাকশন, সেগুলো আমরা নিয়ে যদি বাজারজাত করতে হয়, তাহলে সব প্রথম তো আমার কানেক্টিভিটির দরকার।
আজকে গুয়াহাটির থেকে আমরা করিমগঞ্জ বা শিলচরে আসলে 9 ঘন্টা 9.5 ঘন্টার দরকার, কিন্তু আজকে যে এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস রোড যেটা হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 কিলোমিটারের দূরত্ব, 50 কিলোমিটার দূরত্ব কমে যাবে, আমরা 5 ঘন্টায় গিয়ে পৌঁছতে পারবো। তো আজকে যদি আমাদের এখানের কিছু কাঁচা মাল আমরা গুয়াহাটিতে বাজারজাত করতে চাই, তাহলে আমি 5 ঘন্টায় আমার জিনিসটা পৌঁছে যাবে গুয়াহাটিতে, সেটার সেলফ লাইফ থাকবে, আমরা সেল করতে পারবো। আজকে বরাক উপত্যকা হলো কৃষি ভিত্তিক এই উপত্যকা, তো এখানে আমার যে কৃষি পণ্য যেগুলো সেগুলোকে আমরা বাজার পাচ্ছি না, যার জন্য কৃষকরা সেল করতে পারছে না। যখনই আমার কানেক্টিভিটি হয়ে যাবে তখন তো আমি আমার যে উৎপাদিত পণ্য আমি এটাকে বাজার খুঁজে পাবো, আমার এখান থেকে বাজার চলে যাবে, অন্যখানে আমি বিক্রি করতে পারবো। তো এর জন্য এআইডিএফ এর বন্ধু উনি আজকে ঈর্ষান্বিত হয়ে গেছেন, উনি বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টির এবং ডবল ইঞ্জিন সরকার যেভাবে আজকে নর্থ ইস্ট এবং বরাক উপত্যকাকে যে প্রাধান্য দিচ্ছে, উনাদের যে 9 জন বিধায়ক ছিলেন, 2 জন সাংসদ ছিলেন, তারা কি করেছেন গরিব মানুষের গরিবি হটানোর জন্য? তাদের তো এক একটা যে 3 মূর্তি 9 মূর্তি যারা ছিল সবাই আপনারা নিয়ে গেলেন, অন্যান্য দলে চলে যাচ্ছে। আপনারা ভালো করেছে বলে তো আপনারা নিয়ে গেলেন, আপনাদের দলে নিয়ে গেলেন, তো এজিপিতে নিয়ে আমরা একজনকে নেইনি। না এজিপিতে নিয়েছেন, এজিপি আপনাদের বন্ধু, তা এজিপিতে আর উনি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা পারমিশন নিয়ে গিয়েছেন। এজিপি আমার বন্ধু, কথা হইলো এজিপি আমার যে বন্ধু, দেখেন কানেক্টিভিটি বন্ধু, ডেভেলপমেন্ট কিন্তু আসছেন, AGP ভালো একটা কথা, দল। কিন্তু আজকে বরাক ভ্যালির আর ব্রহ্মপুত্র ভ্যালির টি ট্রাইবের কথাই যদি বলি, টি ট্রাইবের বরাক ভ্যালিতে আজকে দিনমজুরি তাদের 258, আর যেখানে ব্রহ্মপুত্র ভ্যালিতে 280 টাকা। যে তদ্রুপ বরাক ভ্যালিতে আজকে ইন্টারনাল ম্যাটার বরাক ভ্যালির আপনি গ্রামে গঞ্জে কয়টা রাস্তা ডেভেলপমেন্ট হইলো? শুধুমাত্র শুনেন, শুধুমাত্র আপনার একটা কানেক্টিভিটির জন্য যথেষ্ট ভালো হয়েছে, যেটা ভালো করুক, কিন্তু এটা শুধুমাত্র আপনার ডেভেলপমেন্টের আজকে 23,000 কোটি টাকা নিয়ে আসছেন উনি ঘোষণা করতে বরাক ভ্যালিতে। বিগত 5 বছর কোথায় ছিলেন? বিগত 5 বছরে কেন ছিলেন না এই ঘোষণা? শুধুমাত্র নির্বাচনের আগ মুহূর্তে কেন? নির্বাচনের আগ মুহূর্তে এই জন্য আসছেন কারণ ওনাদেরকে ভোটের দরকার, ওনাদেরকে ভোটের দরকার হয়েছে, তার জন্য এই নির্বাচনের আগে এই বৃহৎ একটা ঘোষণা নিয়ে আসছেন। এই শিলান্যাসে এটা সীমিত থাকবেন, কতটুক শর্ট টাইমে এই কাজটা হবে এটা তো সময় বলবে। আজকে বিজেপি মাইলেজ নেওয়ায় সব সময় আগে থাকেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্ঘাটন করে গেলেন, সেটা কি শিলান্যাস আগে হয়েছিল না আগে তৈরি হবে পরে শিলান্যাস হবে? যে জায়গায় কৃষি মহাবিদ্যালয়ের কথা বলা হয়েছে ওই জায়গায় কৃষকরা এমএসপি তে ভুগছে, এমএসপি তাদের মিনিমাম মূল্যটা পাচ্ছেন না। এইসব বিষয়গুলা সরকারে কোনো পদ্ধেই নজর দিচ্ছেন না, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বিষয় আসছেন না। শুধুমাত্র রাস্তাঘাট ডেভেলপমেন্ট হলে এই জায়গায় মানুষের যদি উন্নয়ন না হয়, মানুষ যদি শিক্ষিত না হয়, তাহলে আগন্তুক সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য কে থাকবে? শুধুমাত্র ঠেলা নিয়ে চলা মানুষ থাকবে, অন্য কোনো ওই জায়গায় ভালো মানুষ থাকবে না। কোথায়? আরে এখন যে ট্রেন, আজকে যে জিনিস আমরা গুয়াহাটির থেকে বাই রোডে আনতাম, এখন তো আমাদের হায়দ্রাবাদ, চেন্নাই, গুজরাটে যে পণ্যগুলো আমাদের এখানে আসছে বাই ট্রেনে এসে যাচ্ছে, পার কেজিতে প্রায় 10 টাকা 20 টাকা যে আগে যে কালোবাজারি হতো সেটা কমে গেছে। মানুষ আজকে সস্তায় জিনিস পাচ্ছে। এটা কেন হচ্ছে? কমিউনিকেশনের জন্য। তো কমিউনিকেশনকে আপনি যদি গ্রহণ করতে পারেন না, এআইডিএফ যদি কমিউনিকেশনকে প্রাধান্য দিতে না চায়, তাহলে আপনি রাজনীতির মার্কেটে এসে রাজনীতি নিয়ে কথা বলা আপনার
এটা হচ্ছে সাজেই না। কমিউনিকেশন আমরা বিরোধ করিনি, তো এর কিন্তু জন্য এটা বলছি, কতটুকু প্র্যাকটিক্যাল হয় কতটুকু, তো কিন্তু বিরোধী আপনাদের করছেন তো, আপনি তো বরাকবিলিতে বিরোধ করছেন। কয়টা রাস্তা পাকা হয়েছে, গ্রামে গঞ্জের কয়টা রাস্তা আজকের সময় পাকা হয়েছে? অনেকগুলো। আমি আজকের বরাকবিলি দিনে দেখেছি, বরাক বরাকবিলির উপত্যকায় আজকের সময়ও রাস্তাঘাট উপত্যকায় গ্রামে গঞ্জে যে 2000 অবস্থা, এটাকে 2000 উন্নয়ন বলে না কিলোমিটার। কোনো পদ্ধতি, উন্নয়ন বলে না। 2000 হাইলাকান্দির যে অবস্থা, কিলোমিটার, আপনি 2000 কাটলিচড়াতে যে অবস্থা, রাস্তা পাকা এটাকে হয়েছে। উন্নয়ন বলে না। শুধুমাত্র আজকে গুয়াহাটি টু প্রত্যেকটা বরাকবিলির একটা এক্সপ্রেসওয়ে করে প্রত্যেকটা গ্রাম আজকে হাইওয়ের সাথে কানেক্টেড হয়েছে। আজকে নদীপথে পণ্য আসার ব্যবস্থা হয়েছে। আজকে রেল পরিষেবা পুরো চলছে, সমগ্র নর্থ ইস্টকে কভার করছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা শুধু শিলান্যাসটা দেখছেন। এই তো বিষয়গুলো কি আপনাকে বন্ধু, আপনাকে অমরেশবাবু একটা আমার কথা বলছি। অমরেশবাবু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটা হলো, আমরা দেখেছি বিরোধী দল কংগ্রেস থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি বোধহয় প্রধানমন্ত্রী হওয়ার পরে কখনোই বরাকভ্যালিতে পা দেননি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদী কিন্তু অনেকবার বরাক উপত্যকায় গেছেন, এমনকি বরাকভ্যালিতে 4 বার এসেছেন। হ্যাঁ, এমনকি মুখ্যমন্ত্রী আগের মুখ্যমন্ত্রীদের কথা আমি বলতে চাই না, কারণ হয়তো কদাচিৎ তাদেরকে দেখা গেছিল বরাক উপত্যকায়, কিন্তু এই মুখ্যমন্ত্রী প্রতি বছরই বেশ কয়েকবার যান। এই যে বরাক ভ্যালির প্রতি যে একটা নজর, 36 বার এসেছেন এই 5 বছরে, হ্যাঁ, 36 বার। হ্যাঁ, তো 36 এই যে বার বরাক উপত্যকায় উনি এসেছেন, 36 এই যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যেভাবে বরাক উপত্যকা সফর করছেন, এতে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে বিরোধীরা একটু চাপে রয়েছে। আপনি কি মনে করেন? আজকের দিনে আমাদের আসামে বিরোধী আছে বলে আমার মনে হয়। আর এইবারের যে 2026-এর যে নির্বাচন হবে, যে কয়েকজন বিরোধীরা জিতবেন সেটাকে বিরোধী বলাই যাবে না, কেননা ওরা উনাদের যে দলপতিও বানাতে পারবে না। মিনিমাম 31 জন বিধায়কের দরকার। সেই 31 জন কেউই সেই মার্কে যেতে পারবেন না। তো এখানে বিরোধী নেই, বিরোধী শূন্য একটা আমাদের রাজ্য হবে। কারণ কি? কারণ হলো মানুষ আজকে বুঝতে পেরেছেন যে আসামের ডেভেলপমেন্ট যে ডবল ইঞ্জিন সরকার যেভাবে করছে, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে তো আগামী 5 বছরে আসাম রাজ্য ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে স্থান করে নিবে। সেই জিনিসটাই উনারা বুঝতে পারছেন না বলে আজকে বিরোধিতা করছেন। না, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলছেন যে তো আমরা বিরোধিতা বিরোধী করার থাকবেই না, বিরোধী না থাকা কি গণতন্ত্রের জন্য শুভ? এইসব কথা দেখেন, এইসব যেটা বিজেপি অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। Strong- যেটা আত্মগৌরব করার strong বিষয়টা, opposition- এটাই তাদেরকে ধ্বংস করবে, এটাই তাদেরকে ধ্বংস Strong করবে। opposition- বিরোধী অনেক স্ট্রং ভাবে আছে। আজকে বিজেপি নিজে সরকার করতে পারবে কিনা তার জন্য চিন্তা করুক, তারা বিরোধীর আসনে বসতে পারবে কিনা এটা নিয়ে তারা চিন্তা মাথা ঘামানোর প্রয়োজন নেই। এত কাজ করছে। আজকে এআইডিএফ স্ট্রংলি আছে, কংগ্রেসের জায়গায় কংগ্রেসও স্ট্রংলি ফাইট করতেছেন, কংগ্রেসও যুদ্ধ করবেন, এআইডিএফ নিজের জায়গায় শক্তিশালী ভাবে যুদ্ধ করতেছেন। বিরোধী কেন, সরকারে বসবেন। আমরা বিরোধী একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি আমাদের আড্ডায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আটটার আড্ডা। বরাকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যুগল উপস্থিতিতে বিরোধীরা কি চাপে রয়েছে, এই প্রশ্নটাই আমি আবার করছি। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম গুপ্ত, বিজেপি প্রতিনিধি গৌতম গুপ্ত। গৌতমবাবু, আপনি কি মনে করেন? হাইলাকান্দিতে রয়েছেন দেখুন, বিজেপি প্রতিনিধি আজকে গৌতম গুপ্ত। যে অনুষ্ঠান হ্যাঁ, বলুন গৌতমবাবু। যে অনুষ্ঠান হয়েছে শিলচরে ও হাইলাকান্দিতে, এগুলা কোনোদিন হাইলাকান্দি বরাকভ্যালিতে হয়নি। যে রাস্তা এখন হবে, এখন আপনারা গুয়াহাটি থেকে হাইলাকান্দি বা শিলচর আসতে খালি 5 ঘন্টা লাগবে। যার জন্য
আজকে এই রাস্তা হলো আমাদের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের মেইন যোগাযোগের মাধ্যম। আজকে দেখুন আমাদের বরাকভ্যালিতে আজকে ফ্লাইওভারের শিলান্যাস হয়েছে। পাথারকান্দিতে কৃষি বিদ্যালয়ের শিলান্যাস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের হাইলাকান্দিতে একটা নতুন সার্কিট হাউস হয়েছে। আমাদের ওই অনেক পুরনো গভর্নমেন্ট স্কুল, যে স্কুলে আমরা পড়াশোনা করতাম, ওইটাও আজকে উদ্বোধন হয়েছে। তারপরে স্পোর্টসের একটা ডিএসের একটা নতুন একটা হোস্টেল ওপেনিং হয়েছে। তাছাড়া হাইলাকান্দিতে আরো অনেক রাস্তা, ব্রিজ এগুলা শিলান্যাস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যার জন্য বিরোধীদের কিছু কথা বলার এখন নেই। যার জন্য বললাম যে বিরোধীরা হিমশিম খাচ্ছেন বরাকভ্যালিতে। বরাকে এখন পর্যন্ত বিরোধীরা ওদের হিমশিম প্রার্থী খাচ্ছে। ঠিক করতে পারেনি। এই জিনিসটা দেখেন, বরাকভ্যালিতে হিমশিম খাওয়ার কোনো ধরনের মানে আমাদের প্রয়োজন পড়েনি। তো বরাকভ্যালির ইস্যুগুলো দেখেন, ডেভেলপমেন্ট ঠিক আছে, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে আসছেন, এটা ভালো কথা। আর এইসব ডেভেলপমেন্টে কোনো একটা দলে বিরোধিতা করার কোনো ধরনের কারণ নেই। কিন্তু কথা হইলো যে এই যেটা শিলান্যাসের যেটা কালচারটা, এই কালচারটা মানে এই শিলান্যাস শুধুমাত্র শিলান্যাসেই থাকবেন, না এই কতটুকু দ্রুত গতিতে এইসব কাজ হবে, এটা হলো সবচেয়ে বড় কোয়েশ্চেন। আজকে কৃষি মহাবিদ্যালয় ওইখানে হবে, এটা ভালো বিষয়, কিন্তু এই ঠিক এই সময় কিন্তু ওই বরাকভ্যালির কৃষকরা কিন্তু এমএসপিতে ভুগছেন। তারা তাদের যেটা উৎপাদিত প্রোডাক্ট, তো এটার কিন্তু উচিত মূল্য তারা পাচ্ছেন না। তো এইসব জিনিসগুলো আমাদের মাঝখানে আসছে যে যেসব ডেভেলপমেন্টের কথা বিজেপি বলছেন, এই বিজেপির ডেভেলপমেন্টের বিষয়গুলো সাধারণ নাগরিকের মাঝখানে টাকা কার কাছে আছেন। যে আমরা যদি দেখি যে আজকে জলজীবন মিশনের জড়িয়েতে যেসব ঠিকাদারকে কাজ দেওয়া হলো, লাস্টে প্যাকেজ করে শুধুমাত্র কোটি কোটি টাকা যাদের কাছে আছে তাদেরকে দেওয়া হলো। আজকে ছোটোখাটো যেসব ঠিকাদার ছিল তাদেরকে কাজ দেওয়া বন্ধ করে দেওয়া হলো। এই ডেভেলপমেন্টের কাজগুলো যাতে যদি ছোটোখাটো ঠিকাদারকে তারা তুলে আনবে তা বড় করবে, তারা এইসব কোনো ধরনের কাজে থাকলো না। আজকে কোকরাঝারের যেটা আপনার এই রেলওয়ে কোচ যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানানো হলো, ইউনিটের যেটা প্রপোজাল দেওয়া হলো ওখানে শিলান্যাস, তো এই জায়গায় যখন নাকি সারা ভারতবর্ষের আপনার ইউপিতে হোক, বিহারে হোক, মহারাষ্ট্রতে হোক, এই জায়গায় ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন পর্যন্ত আসেনি। তো ওই জায়গার থেকে এখনই আপনার রেলওয়ে ডিপার্টমেন্টে কোনো ধরনের অর্ডার দিতে পারছেন না নতুন কোচ বানানোর জন্য। এই সময় কোকরাঝারে নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বসানোর কি দরকার, এটা কিন্তু আমাদের বুঝে আসলো না। তারপর আজকে এই কোকরাঝারের ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেসব টেকনিক্যাল মানুষের দরকার হবে, ইঞ্জিনিয়ার্স, এই ইঞ্জিনিয়ার্সকে আমাদের আসামে আছেন না? শুধুমাত্র টেম্পোরারি যারা আনস্কিল লেবার, এই লেবার যারা টেম্পোরারিলি রিক্রুট করা হবে শুধুমাত্র আসামের এরাই থাকবেন। তো এইসব জিনিস আমাদেরকে শুধুমাত্র নির্বাচনের আগে কেন, নির্বাচনের আগে শুধুমাত্র আনা হয়েছেন আমাদেরকে ভেলকিবাজি করানোর জন্য। এইসব বড় বড় ঘোষণার জড়িয়েতে মানুষ আবার ভোট একটা একত্রিত করার জন্য, বিজেপির পক্ষে নেওয়ার জন্য মানুষকে একত্রিত হয়, বড় বড় ঘোষণা করে, বড় বড় হাজার হাজার কোটি টাকার বাজেট মানুষের সামনে তুলে ধরার জন্য এইসব করা হচ্ছে। কিন্তু আম পাবলিকের কাছে কিন্তু আজকে টাকা নেই। যদি এতই ডেভেলপমেন্ট হচ্ছেন তাহলে কিন্তু কেন বেনিফিশিয়ারি স্কিম, এত ডেভেলপমেন্ট যদি হচ্ছেন তাহলে তো মানুষের কাছে টাকা থাকার দরকার ছিল। মানুষের কাছে টাকা নাই, কিন্তু সরকার বলছেন ডেভেলপমেন্ট হচ্ছেন, কিন্তু তারপরে যদি রিপোর্ট দেখা যায় সরকার আজকে ঋণে ডুবে আছেন। তো এইসব বিষয়গুলা আমরা চিন্তা করার বিষয় যে রেভিনিউ জেনারেশনের কাজ সরকারে কি করেছেন। সরকার আছে এত টাকা ঋণে যেসব কাজ ডেভেলপমেন্টের, আজকে ইন্ডাস্ট্রিয়াল লাইনে যদি যান, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেক্টরে শুধুমাত্র 2% কন্ট্রিবিউশন সারা ইন্ডিয়ার আসামের থেকে আছেন। তো ইন্ডাস্ট্রিয়াল লাইনে কোনো ধরনের ডেভেলপমেন্ট আমাদের আসামে এখন পর্যন্ত আসেননি। তো
তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি না আসে আমাদের রেভিনিউ জেনারেশন কোন জায়গা থেকে আসবেন? যেসব ডেভেলপমেন্টের কথা হচ্ছে তা আগন্তুক সামনের যে আসাম চলবে কিভাবে? তো এইসব জিনিসগুলো আমরা দেখার দরকার। শুধুমাত্র ডেভেলপমেন্টের নামে তারা ভোট নেওয়ার জন্য আছেন, অন্য কিছু না। এইখানে আমাদের এই সময় দেখা দরকার যে বিজেপির শাসনকালে যেসব অন্যায় অত্যাচার মানুষের উপরে হয়েছেন, ভারতবর্ষে যেসব আপনার রেপিস্ট আজকে বাইরে আছেন, আজকে রেপিস্ট কিন্তু আদালতে ছেড়ে দিয়েছেন, আজকে এনকাউন্টার হয়েছেন, মানুষকে হিন্দু মুসলমানের নামে লড়ানো হচ্ছেন, যে এই জায়গায় ভারতীয় কি না বাংলাদেশি এইসব নামে মানুষকে ভাগ ভাগ করানো হচ্ছেন। তো এইসব জিনিস আমাদের তো উঠে আসা দরকার, ভোট হওয়া দরকার আমাদের এই একত্রিত ভ্রাতৃত্ববোধের স্বার্থে। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। শুভ্রজ্যোতি, কি বলবেন? এইমাত্র এআইডিএফ এর প্রতিনিধি যা বললেন, আপনিও বরাকের বাসিন্দা। দেখুন, বরাক উপত্যকা জনসাধারণের কাছে আজকে এক বহুত বড় গৌরবের দিন। হ্যাঁ, আপনার প্রথমত আপনার নিউজ চ্যানেলের সমগ্র দর্শককে আমার নমস্কার, এবং যারা প্যানেলিস্ট আছেন তাদেরকেও নমস্কার। আমি এটাই বলতে চাইবো যে আমাদের বরাক উপত্যকা জনগণের কাছে আজকে একটা ঐতিহাসিক দিন। এত হাজার কোটি টাকা প্রকল্প কোনোদিনই বরাক উপত্যকা মানুষরা আগে আমরা পাই নাই, এবং আজ শুধু যে প্রকল্প ঘোষণার মাধ্যমে নয়, আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি হয়তো জানেন না, উনি ভাবছেন যে খালি প্রকল্প ঘোষণা হয়েছে। এখানে প্রকল্প ঘোষণা হয় না, এখানে মিনি সেক্রেটারিয়েটের ওপেনিং হয়েছে। এই মিনি সেক্রেটারিয়েটের কনসেপ্ট আগে কোনোদিন কোনো সরকার কি মানে ভেবেছিল কি এইটাকে কিভাবে ফাংশনাল করা যায়, কিভাবে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করা যায়, কিভাবে সরকারি কর্মচারী বলুন আর সাধারণ নাগরিকদের বলুন উনাদের যাতে ফাইল প্রসেস করতে বা উনাদের ফাইলের পিছনে, রিটায়ারমেন্টের ফাইলের পিছনে দৌড়ানোর জন্য ডিসপুর আসতে না হয়, উনারা বরাকবিলিতেই উনাদের কাজ হয়ে যাবে। অফিসাররাও অফিসারদের ধরার জন্য বা উনাদের কাছ থেকে সই নিয়ে কাজ হওয়ার জন্য বরাক উপত্যকার মানুষদেরকে আগে দিশপুর যেতে হতো। এখন অফিসাররা দিশপুর থেকে বরাকবিলিতে যাবেন এবং আমাদের লোকরা সেখানেই উনাদের কাজ করিয়ে নেবেন। সেটাকে এইরকম ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আগে কোনোদিন কি কেউ ভেবেছিল? এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফেয়ারনেস কোনোদিন কি আগে কেউ ভেবেছিল? আগে শুধু আমরা জানতাম কি কোনো যদি আমাদেরকে কাজ করাতে হতো, এখানে আমাদের মানুষ আছেন, উনাকে ধরে নিন, উনি করে দিবেন, উনাকে এত টাকা দিতে হবে, তাহলে আপনার কাজ হবে। এই সব যুগ শেষ। এখন হচ্ছে কি নতুন দিগন্ত সূচনা হয়েছে আজকে বরাক উপত্যকার জন্য। আগে আমরা কত কষ্ট করতাম বরাক উপত্যকায় যাওয়ার জন্য। আগে একটা বিজি ব্রডগজের লাইন ছিল না, একটা ভালো রাস্তা ছিল না, রাস্তা বানানো হতো না ইন্টেনশনালি। এখন কি হয়েছে, এখন আমাদেরকে এক্সপ্রেস হাইওয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা সিমলেসলি দিশপুরের সাথে হোক আর গুয়াহাটির সাথে হোক আর রেস্ট অফ ইন্ডিয়ার সাথে হোক, শুধু যে বরাক উপত্যকার না, ত্রিপুরা, মিজোরাম এবং পার্ট অফ মণিপুরও যাতে কানেক্টেড থাকে, এবং অদূর ভবিষ্যতে এই রাস্তা দিয়েই আমরা ট্রান্স এশিয়ান যে একটা হাইওয়ে আছে সেটা বাংলাদেশ হয়ে যাবে, সেটা পরিকল্পনাও আছে এবং সেটাও বাস্তবায়ন হবে। তার জন্য আমি এটাই বলতে চাই যে খালি শুধু যে আমাদের যে আজ প্রকল্প ঘোষণা হয়েছে না, বড় বড় ঘোষণার কথা বলছেন, উনারাও তো জানেন না, কারণ উনারা বরাক উপত্যকার বিষয়গুলো দিশপুরে থেকেই উনারা ভাবেন কি এগুলো অ্যানালাইজ করা সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালিতে না। কারণ আজ মিনি সেক্রেটারিয়েট হয়েছে, বিভিন্ন ছোট ছোট প্রকল্পের শিলান্যাস হয়েছে, ওপেনিং হয়েছে, ফাউন্ডেশন স্টোন হয়েছে, এবং বড় যে কাজগুলোর মধ্যে আছে সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ফ্লাইওভার আছে। এই ফ্লাইওভারের আজ ফাউন্ডেশন স্টোন নেওয়া হয়েছে। সে আগে মানুষরা ফ্লাইওভারের জন্য, এখন তো আমরা নাগরিকরা সক্রিয় হয়ে আমরা দেখুন আওয়াজ দিয়েছি ফ্লাইওভারের জন্য। সাধারণ নাগরিকরা আগে তো সেই কথা কোয়ারও জুট ছিল না, কারণ আগে সেরকম পরিবেশই ছিল না কোনো ধরনের লিজিটিমেট ডিমান্ড প্লেস করার। আজ তো আমরা বরাক উপত্যকার মানুষ, বিশেষ করে শিলচরের মানুষরা চাইছেন যাতে ওনাদের দৈনন্দিন যে যানজটের সৃষ্টি হচ্ছে সেগুলো যাতে ওনারা যাতে এই যানজট থেকে যাতে মুক্তি পান। আগে দেখুন, এখন আগে বরাক উপত্যকার লোকদের মধ্যে একটা নেগেটিভ স্প্রেড করা হতো কি গুয়াহাটিকে উন্নতির পথে আগানো হচ্ছে, বরাক উপত্যকায় পিছিয়ে রাখা হচ্ছে। অফকোর্স দুটোটারই উন্নয়নের দরকার আছে, কারণ গুয়াহাটিকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কি বানানোর চেষ্টা করছেন সেটা আদালতে আমরা বুঝতেই পারলাম না। গুয়াহাটি হচ্ছে গিয়ে গেটওয়ে অফ সাউথ এশিয়া হচ্ছে, আগে ছিল গেটওয়ে অফ নর্থ ইস্ট, কিন্তু আজ সেই কনসেপ্ট বদল হয়ে গুয়াহাটি হচ্ছে গিয়ে গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া হয়ে গেছে। এবং আগে যারা বলতেন যে খালি ফ্লাইওভার বরাক উপত্যকাতে হবে না, গুয়াহাটিতেই হয়, তাই আজ এই শিলান্যাসের মাধ্যমে সেই ন্যারেটিভটাও শেষ হয়ে গেল।
তো এইসব যারা একদম মানে লো লেভেলের যারা পলিটিক্স করছেন, উনাদের দল কিছু কিছু দল তো নিশ্চিহ্ন হয়ে গেছেন, কোনো সাংসদ নেই, উনাদের সভাপতিরও নির্বাচনে হেরে যাচ্ছেন। আরও কিছু দল রয়ে গেছে যারা নাকি হয়তো 26-এর পর উনাদের দলেরও বিধানসভার সদস্যপদ নীল হয়ে যাবে, উনারা মানে কোনো বেসলেস হয়ে যাবে। সুব্রজ্যোতি, আপনার এই কথাটার থেকে আমি অমরেশ বাবুকে একটা প্রশ্ন করতে চাই। অমরেশ বাবু, এই যে প্রধানমন্ত্রীর যে মাস্টার স্ট্রোক আজ বরাক উপত্যকা সফরটাকে, সেটা কি মানে ভোটের বাক্সে বড় প্রভাব ফেলবে বলে আপনি আশা করছেন? না, এটা মাস্টার তো বুঝতেই নয়, এটা প্রায় 5 থেকে 6 মাস আগে নীতিন গাডকারি জি উনি বলে দিয়েছেন যে এলিভেটেড করিডোর হবে। তো এটা শুধু আজকে শিলান্যাস উনি করে গেছেন। তো আর এটা হলো সময়ের দাবি, এটা সময়ের দাবি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত 11 বছরে যা যা বলে গেছেন সব উনি ম্যাটেরিয়ালাইজ করেছেন। আগে দেখুন, লামডিং শিলচর ব্রডগেজের জন্য আমরা 10 বছর আন্দোলন করতে হয়। শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, এটার জন্য আমাদের দস্তুর মতো আন্দোলন করতে হয়। কিন্তু এটা আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর একটা স্বপ্ন ছিল যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির আগে যে সরকার ছিলেন তার আগে উনারা এমন কোনো কিছু করতে পারেননি বরাক উপত্যকার জন্য। আমাদের যে উন্নতি একদম স্থবির হয়ে গেছিল, একটা জায়গাতে থেমে গেছিল। আজকে নর্থ ইস্টকে, বিশেষ করে নর্থ ইস্টের এখন সময় হলো অ্যাক্ট ইস্টে পরিণত হয়েছে। আগে ছিল লুক ইস্ট, আর এবার হচ্ছে অ্যাক্ট ইস্ট। তো এর জন্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং করিতকর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একযুগে যা যা ভাবছেন আসামকে নিয়ে, সেটা এখন ম্যাটেরিয়ালাইজ হচ্ছে। আমি একটা কথা বলতে চাইছি, গতকালকে আমাদের সড়ক এবং ট্রান্সপোর্ট কারেকশনের যে ইউনিয়ন মিনিস্টার অজয় তামার, উনার সাথে আমি প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা হাইলাকান্দিতে মিটিং এ ছিলাম। উনি বলছেন যে এইবার বাজেটে সড়ক পরিবহন এবং ট্রান্সপোর্টের জন্য ইউনিয়ন বাজেটে 3.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হোয়ারেজ নর্থ ইস্টে 8 লক্ষ কোটি টাকার রাস্তা, ব্রিজ, দলং, এলিভেটেড করিডোর এইগুলোর কাজ চলছে। তো এটা তো আমাদের কাছে স্বপ্ন যে নর্থ ইস্ট আজকের দিনে, যেখানে নর্থ ইস্টকে প্রায় ভুলেই গেছিল আগের সরকার, বিগত সরকার, এবং এখানে যিনি বসে আছেন এআইডিএফ এর আমার বন্ধু, উনারা ওই সরকারের সাথে ছিলেন। তো উনারা আজকের দিনে এই ডবল ইঞ্জিন সরকারের এই কাজকর্ম দেখে প্রত্যেকজন মানুষকে কনসিডার করে তাদের ডেভেলপমেন্টের কথা যেভাবে আমাদের সরকার ভাবছে, তাতে ওনারা হতাশগ্রস্ত হয়ে গেছেন। তো অমরেশ বাবু ধন্যবাদ। অমরেশ বাবু, আমি আসছি, ফরহাদ আমি আপনার কাছে আসবো। অমরেশ বাবু, আমি একটা শর্ট আমি শোনাতে চাইছি প্রধানমন্ত্রী কি বলেছেন। আমি পিসিআর কে অনুরোধ করব সেই শর্টটা চালানোর জন্য। जो राजनीति के भविष्य की रेखाएं अंकित करने वाले लोग हैं, वो भांति भांति की जो संभावनाएं तलाशते रहते हैं, वे आज बराक वैली का ये दृश्य, कल बोडो समुदाय का वो दृश्य, टी गार्डन वालों के समूह का दृश्य, ये साफ साफ बता रहा है कि इस चुनाव का भी नतीजा क्या होने वाला है। হ্যাঁ, এবার আমার প্রশ্নটা এটাই, এটা বরাক ভ্যালি বলুন বা অসমের একটা সামগ্রিক দৃশ্য প্রধানমন্ত্রী বলেই গেছেন যে কি ভোটের ভবিষ্যৎটা কি হবে এখানে। তো এক্ষেত্রে আমি
শুভ্রজ্যোতি, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী যে কথাটা বলে গেছেন? না, এটা তো পরিষ্কার। আগে আমরা জানতাম যে আলী কুলি বাঙালি, বা বিশেষ করে আলী কুলি যদি বলি, ওনারা হচ্ছে গিয়ে কংগ্রেসের পারম্পরিক মানে ভোট ব্যাংক। কারণ চা বাগান অঞ্চলে বলুন, সেগুলো অঞ্চলে কংগ্রেসের খুব একটা ভালো দখল ছিল, বা রিজনাল পলিটিক্সেও বলুন, হ্যাঁ, ওনাদের ভালো দখল ছিল। কিন্তু আজকের ডেটে সেটা নেই, কারণ বাগানের যা ভোট আছে, সিংহভাগ ভোট আজ বর্তমান যে শাসক দল আছে বিজেপি তার পক্ষে যায়, এবং তৎসঙ্গে ট্রাইবেল যারা ভোট ছিল সেগুলোও নট অনলি ভারতীয় জনতা পার্টি, ওনার যারা অ্যালায়েন্স দল আছে ওনাদের কাছে যাচ্ছে। এর জন্য বলা হচ্ছে কি ওনাদের অন্যান্য দল যারা আছে যেমন কংগ্রেস আছে, ওনাদের ভোট ব্যাংকটা পার্টিকুলারলি কোন শ্রেণীর লোক বা কারা হচ্ছে সেটাকে নিয়ে আজকের দিনে বিশেষ করে আসামের পলিটিক্সে একটা বহুত বড় ভ্যাকুয়াম আছে। কারণ আমরা মেট্রো সিটিতে বা মেট্রোপলিটনের যারা রেসিডেন্ট, যারা ভোটার আছেন, ওনারা অ্যানালাইসিস করতে পারছেন না যে এরকম দল, হ্যাঁ, বা এইরকমেরই আদর্শের যারা দল আছে ওনাদের ভোট ব্যাংক কারা, এবং তারা কি মানে বিষয়বস্তু নিয়ে নির্বাচনে নামবেন, কি বিষয় ওনাদের মূল বিষয়গুলো হবে, এবং ওনাদের নেতারা কি শুভ্রজ্যোতি, আমার প্রশ্নটা হলো বিরোধীদের কাছে কি কোনো ইস্যু নেই? ইস্যু তো দেখুন, ইস্যু প্রশ্নটা আমি ফারহাদকে বলছি। দেখেন বিরোধীর কাছে ইস্যু আছেন। দেখেন যে টি ট্রাইবের কথা বলছেন, দেখেন টি ট্রাইবের যে কথাটা যেই বলছেন, টি ট্রাইবের কথা বিরোধীদের কাছে ইস্যু হলো গিয়ে বলবে দেখেন যে আমি বলি বলতে দেন। কেন দিচ্ছে? টি ট্রাইবের কথা বলা হচ্ছে, টি ট্রাইবেরকে আজকে মাটির পাট্টা দিচ্ছেন। আমরা কংগ্রেস সরকারের সাথে কখনো ছিলাম না, কংগ্রেসের বিরোধ করেই এআইডিএফ এর জন্ম। কংগ্রেসের কিছু পলিসির ভুল ছিল, ইয়েস, আমরাও জানি যে আমাদের সঙ্গেও কংগ্রেসে প্রতারণা করেছেন। আর টি ট্রাইবের সঙ্গে টি ট্রাইব কংগ্রেসের ভোটার, কংগ্রেসের একটা ভোট ব্যাংক, বড় একটা ভোট ব্যাংক ছিল, যেটা নাকি আসামের বর্তমান প্রায় 15-20% ভোট শেয়ার টি ট্রাইবের আছে। এই টি ট্রাইবের মাঝখানে তারা আজকে বিজেপি সরকার মাটির পাট্টা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু টি ট্রাইবের মাঝখানে যেটা বেসিক তাদের নিড, তাদের ডেইলি ওয়েজেস বলেন, ডেইলি ওয়েজেস যে জায়গায় নাকি সারা ভারতবর্ষের প্রোডাকশনের 50% সারা আসাম থেকে যায়, আসাম থেকে চায়ের 50% আসাম থেকে প্রোডাকশন যায়, ওই জায়গায় বা কেরালাতে যদি 400 টাকা তাদের দিন মজুরি দেওয়া হয়, আসামে কিন্তু তার তুলনায় অনেক কম। তারপরে আরেকটা বিষয় হলো যে আসামের টি ট্রাইবের মাঝখানে তাদের হেলথের কথা বলেন, নিউট্রিশনের কথা বলেন, তাদের এডুকেশনের কথা বলেন, এই এডুকেশনের ডেভেলপমেন্টের কথা কিন্তু বিজেপি বলে না। শুধুমাত্র মাটির পাট্টা দিয়ে তাদেরকে ভোট বানানোর যেটা প্রসেসটা, এই প্রসেসটা শুধু ভুল। তাদের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য বিজেপি কি করেছেন? কথা হলো যে বিজেপির কাছে এই হিন্দু মুসলমান বাদে দিয়েছে। দেখুন, চা বাগানের একটা জিনিস আমি বলি, আপনারা গিয়ে বলবেন অমরেশ বাবু, আমি মানুষের কাছে, ভোটারের কাছে গিয়ে বলবেন কি? বলার কিছু নেই আপনাদের কাছে। আমাদের কাছে অনেক আছে। চা বাগানের মানুষদের যদি প্রকৃত ইভিকশন নীতিতে বহির্গতভাবে ইভিকশন হয়েছে, ভারতের নাগরিককে আজকে রাস্তায় নামানো হয়েছে, এইসব আমাদের ইস্যু। ভারতের নাগরিককে আজকে রাস্তায় এই জনের যাতনা দিচ্ছেন বিজেপি সরকারের ভারতীয় নাগরিককে, এইসব আমাদের ইস্যু আছে। এইসব ইস্যু আছেন, যেসব মানুষকে মাটির পাত্রা দেওয়ার দরকার ছিল, যেসব মানুষকে মানে অন্য ব্যবস্থা করে দেওয়া ছিল, তাদের কাছে জমির পাট্টা তো দেওয়া হয়েছে। তো এইসব আমাদের ইস্যু আছে, স্কুল বানানো হয়েছে। আমি 1 মিনিট সময় নিব। আমি কেন বলছি, দেখুন, যদি চা বাগানের শ্রমিকদের বা চা বাগান টি ট্রাইব কমিউনিটির মানুষদের যদি কোনো উন্নয়নের লক্ষ্যে যদি সঠিকভাবে কাজ করে থাকেন, উনি হচ্ছেন গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখন বলবেন কিভাবে? দেখুন, উনাদের প্রত্যেকটা লাইনে রাস্তার কাজ করা, সেখানে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি বলুন আর স্কুল বলুন, আপনার মানে সবাইকে আমি জ্ঞাতার্থে বলছি, আগে চা বাগানে কটা স্কুল ছিল, আজ চা বাগানে কটা স্কুল আছে দেখুন। জমির পাট্টাও দিয়েছে। এক্স্যাক্টলি, মডেল স্কুল খোলা হয়েছে যাতে সেখানের মানুষরা শ্রমিক না হয়ে সেখানের শ্রমিকদের ছেলেমেয়েরা যাতে আজ অফিসার হতে পারে, সেই দৃষ্টিভঙ্গিতে উনি স্কুল বানিয়েছেন। আজ যুগান্তকারী প্রকল্প, এক কলি দুইটা পাত, যে স্কিম আনা হচ্ছে, এইসব স্কিমকে আগে কোনোদিন কেউ ভাবার তো দূরে কোনোদিন চিন্তাই করেন নাই। তাহলে ধন্যবাদ। আমরা আবার ফিরে আসব, নিয়ে নিচ্ছি একটি বাণিজ্যিক বিরতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আটটার আড্ডা। আমি অমরেশ বাবুকে একটা প্রশ্ন করতে চাইছি।
অমরেশবাবু, উন্নয়নের বার্তা, কেন্দ্রীয় প্রকল্প আর রাজ্যের রাজনৈতিক গতি সব মিলিয়ে কি নতুন আস্থা তৈরি হচ্ছে বরাক উপত্যকায়? আমরা 15টা কনস্টিটুয়েন্সি ছিল, 13টা সেটাকে হয়েছে। ডিলিমিটেশনের পরে এখন 13টা কনস্টিটুয়েন্সি হয়েছে। 13টার মধ্যে আজকের দিনে কালকে যদি ভোট হয়, আমরা 10টা তো 100% আমরা জিততে আছি, আমরা জিতবই। আর বাকি আরো 3টার থেকে আমরা আমাদের এনডিএ যে আমাদের অংশীদার যারা যে শরিক, আমাদের সমর্থিত দল, সে উনারা আরো 2টো পাবেন। তাহলে তো আমরা ধরছি 10 থেকে 11টা সিট আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জিতবে। এটা হলো আমি বরাক উপত্যকার কথা বলছি। বরাক উপত্যকার মানুষ আজকের দিনে বুঝতে পারছেন যে স্বাধীনতার 78 বছর পর এই বিগত 6 বছরে আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে মানুষের জীবনযাত্রার মান, চিকিৎসা পরিষেবা, শিক্ষা দীক্ষা সবকিছু মিলিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছে, সেই বাতাবরণকে যদি কন্টিনিউ আমাদেরকে ধারাবাহিকভাবে নিয়ে যেতে হয়, একটা ভবিষ্যৎ বরাক উপত্যকা গড়ার জন্য, সুন্দর বরাক উপত্যকা, তাহলে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির বাইরে কোনো চিন্তা করার কোনো দরকারই নেই। আমি গ্রামের ছেলে, আমি জানি উনি আমার যে এআইডিএফ এর বন্ধু যে বলছেন গ্রামের মানুষের কাছে পয়সা নেই, এই নেই সেই নেই, আমি গ্রামের ছেলে, আমি জানি গ্রামের প্রত্যেকজন মানুষ আজকে স্বাবলম্বী হতে চলেছে। কেননা দেখুন, 5 কিলো চাল পাচ্ছেন, 100 টাকা হলে লবণ, তেল, ডাল পাচ্ছেন, 1250 টাকা অরুণোদয় পাচ্ছে, কৃষকরা 2000 টাকা করে কিস্তিতে 6000 টাকা পাচ্ছে, তো মেয়েরা নিযুত ময়নার টাকা পাচ্ছে কলেজে, স্কুলে, হায়ার এডুকেশনের জন্য। আজকে মিড ডে মিল আছে, তার জন্য ছেলেমেয়েরা যখন যাচ্ছে স্কুলে মিড ডে মিল পাচ্ছে, বিনা পয়সায় বই কাগজপত্র পাচ্ছে, বিনা পয়সায় ড্রেস পাচ্ছে, ক্লাস 9-10 এর ছেলেমেয়েরা সাইকেল পাচ্ছে। আরে ডেভেলপমেন্ট তো এইগুলোকেই ডেভেলপমেন্ট বলে। আর এটাকে হাতিয়ার করে করে আজকের দিনে এই 6 বছরে মানুষ বিজেপি ছাড়া অন্য কোন দলের কথা মাথায় আনবে বলে আমরা মনে করি না। আর আমি মনে করি আসামের উন্নতির যদি একটা মাপকাঠি ধরা হয়, তাহলে এই মাপকাঠির নামই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব গৌতম গুপ্তের কাছে। গৌতম বাবু, আপনার কি মনে হচ্ছে যে মোদি হিমন্তের জনপ্রিয়তার ঢেউয়ে বিরোধীরা রীতিমতো ডিফেন্সে, ব্যাকফুটে? আজকে দেখুন বরাকে, খুব আজকে সংক্ষেপে যে বলবেন জনসমাগম গৌতম বাবু, যেটা আমার হাতে হয়েছে, কিন্তু সময় নেই, খুব সংক্ষেপে বলবেন আপনি। প্রায় 2 লক্ষ লোক আজকে হয়েছে। তার জন্য বললাম আজকে মোদিজির জনপ্রিয়তা ও আমাদের আসামের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা দুটো মিলিয়েই এই জনসমাগম হয়েছে। আজকে দেখুন মানুষ বিশ্বাস করে, আজকে মানুষ হেমন্ত বিশ্ব শর্মার কথা মানুষ বিশ্বাস করেন, কারণ উনি যেটা বলেন কাজ করে দেখান। আজকে হোম মিনিস্টার ও আসামে আসছেন 2 দিনের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে গৌতম বাবু। শুভ্রজ্যোতি, কি বলবেন? না, এইটাই শেষে আমি একটুকুই বলবো যে দেখুন, বরাক উপত্যকা বাসিন্দা হিসাবে খুবই গর্বিত অনুভব করছে, এবং আমি নিজেও গর্বিত ভাবি যে আমাদের এরকম একটা সাইডলাইন এরিয়াকে আজ সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে যে আজ এত হাজার কোটি টাকার উন্নয়নের কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন বরাক উপত্যকায়। এবং আমরা এটা হয়তো সারা ভারতের নজর বরাক উপত্যকা, সারা ভারতবর্ষে,
আজ 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 বরাক উপত্যকার লোকদের আজ এক ঐতিহাসিক দিন। তার জন্য আমি আগেই বললাম যে আমাদের জন্য আজ ঐতিহাসিক দিন, কারণ আগে আমরা এত বৃহৎ প্রকল্প বা প্রধানমন্ত্রীকে এসে এইভাবে কাজের শিলান্যাস বলুন আর উদ্বোধন বলুন, এইসব আমরা কখনো ভাবতেই পারি নাই যে উনি আসবেন। এইরকম ওয়েদার আজকে আপনারা দেখছেন যে গতকাল উনি মাননীয় প্রধানমন্ত্রী কোকরাঝার যেতে পারেন নাই, উনি ভার্চুয়ালি উনি গুয়াহাটির থেকে ইনগুরেশন করেছেন। আজ আমাদের সৌভাগ্য বরাক উপত্যকার জনসাধারণের, আজ ভগবানের আশীর্বাদে এবং মাননীয় নরেন্দ্র মোদীজির ইচ্ছা এবং আজ যে উনি বরাক উপত্যকার পূর্ণভূমিতে মা কাঁচাকান্তির পূর্ণভূমিতে এসেছেন এবং আজ এতটুক করে গেছেন, তার জন্য বরাক উপত্যকার জনসাধারণরা উনার কাছে চিরকৃতজ্ঞ এবং এর ফলস্বরূপ আমরা ভোটের বাক্সে দেখব বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ আপনাদেরকে। ফারহাদ কিছু বলতে চান? জাস্ট উন্নয়নের 1 মিনিটের মতো। উন্নয়নের ব্যাপারটা থাকবে। আজকে বরাকভ্যালির কমিউনিকেশনের থেকে বিভিন্ন উন্নয়ন হচ্ছে, কিন্তু বিজেপির এই উন্নয়নের পিছনে বিগত 5 বছরে আমাদের আসাম যেভাবে অশান্ত করে রেখেছিল, আমাদের আসামের ভারতীয় নাগরিককে যেভাবে সারাশাস্ত্র তারা করেছিল, আসামের নাগরিককে যেভাবে ভূমিহীন করে তারা রাস্তায় এনেছিল, আসামের নাগরিককে যেভাবে আজ উন্নয়নের কথা নিয়ে এইসব বলি, জিনিস কিন্তু আজ আমরা উন্নয়নের কথা বলি, বলবো না। আজ আমরা উন্নয়নের কথা বলি, বিজেপি আজ আমরা উন্নয়নের কথা বলি, শুধুমাত্র আমাদের কারণ আমরা আজ বসে আজ 24,000 কোটি টাকার সাথে এইসবের তুলনা হয় না। উন্নয়ন থাকবে, কিন্তু তারা আমরা বরাক উপত্যকার সরকারের অন্যায় করা, এই অন্যায়কে আমরা মনে রাখতে হবে। বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। যেসব অন্যায় তারা করেছে ভারতীয় নাগরিকের সাথে, যা ভারতীয় নাগরিকদের সাথে আজকে রাস্তায় নেমেছে। আমার সময় শেষ হয়ে গেছে। আমি শুধু এটুকু বলবো যে এই উন্নয়নের কথা মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ। ধন্যবাদ অমরেশ বাবু, ধন্যবাদ গৌতম বাবু, ধন্যবাদ শুভ্রজ্যোতি, ধন্যবাদ ফারহাদ। উন্নয়নই শেষ কথা। সেখানে উন্নয়ন যখনই হয় তখনই দেশ এগিয়ে যায়, রাজ্য এগিয়ে যায়। তাই আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আবার দেখা হবে 8টার আড্ডায়। ধন্যবাদ।